ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই চ্যাপ্টারের উপর আমরা সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব, যেগুলি তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সবার প্রথম আমরা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে আলোচনা করব, তারপর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব এবং এখানে আমরা প্রতিটি কোশ্চেন উত্তর সহ আলোচনা করব। তো সবার প্রথমে এখানে 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা দেখো। সবার প্রথম 1 দাগের কোশ্চেনটি কি আছে, 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের জন্য ইজরাদারি ব্যবস্থা চালু করেন। এর অপশনে আছে ওয়ারেন হেস্টিং, বি এর অপশনে রবার্ট ক্লাইভ, সি এর অপশনে মীর কাসিম। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে ওয়ারেন হেস্টিং। এরপরে 2 দাগের কোশ্চেনটি কি আছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এ এর অপশনে হেস্টিং, বি এর অপশনে কর্নওয়ালিস, সি এর অপশনে ডালহৌসি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কর্নওয়ালিস। এরপর নেক্সট আমরা 3 দাগের কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের কোশ্চেনটি কি আছে, মহলওয়ারি ব্যবস্থায় মহল বলতে বোঝায় তাজমহলকে, বি এর অপশনে রাজপ্রাসাদকে, সি এর অপশনে কয়েকটি গ্রামের সমষ্টিকে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কয়েকটি গ্রামের সমষ্টিকে। 4 দাগের কোশ্চেন কি আছে, রায়ত শব্দের অর্থ হলো, এর অপশনে রাজস্ব, বি এর অপশনে কৃষক, সি এর অপশনে মহাজন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কৃষক। এরপরে নেক্সট আমরা 5 দাগের কোশ্চেনটি দেখে নেব। 5 দাগের কোশ্চেনটি কি আছে, রায়ত ওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল। এর অপশনে বাংলায়, বি এর অপশনে উত্তর ভারতে, সি এর অপশনে দক্ষিণ ভারতে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তর ভারতে। এরপরে 6 দাগের কোশ্চেনটি কি আছে, নীল বিদ্রোহ শুরু হয়। এর অপশনে 1757, বি এর অপশনে 1818, সি এর অপশনে 1859 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1859 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা 7 দাগের কোশ্চেনটি দেখে নেব। 7 দাগের কোশ্চেনটি কি আছে, দাদন বলতে বোঝায়। এর অপশনে অগ্রিম অর্থ, বি এর অপশনে আব ওয়াব, সি এর অপশনে বেগার শ্রম। তো এখানে সঠিক অ্যান্সার হবে অগ্রিম অর্থ। 8 দাগের কোশ্চেনটি কি আছে, দক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। এর অপশনে 1770, বি এর অপশনে 1718, সি এর অপশনে 1875 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1875 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 9 দাগের কোশ্চেনটি কি আছে, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। এর অপশনে রিস রায়, বি এর অপশনে কলকাতায়, সি এর অপশনে মুম্বাইতে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রিস রায়। এরপর নেক্সট আমরা 10 দাগের কোশ্চেনটি দেখে নেব। 10 দাগের কোশ্চেনটি কি আছে, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল। এর অপশনে 1851, বি এর অপশনে 1818, সি এর অপশনে 1853 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1851 খ্রিস্টাব্দে। 11 দাগের কোশ্চেনটি কি আছে, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে। এর অপশনে সম্পদের বহিগমন, বি এর অপশনে অবশিল্পায়ন, সি এর অপশনে বর্গাদারি ব্যবস্থা। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সম্পদের বহিগমন। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। এরপর আমরা 2 নম্বর ও 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। এখানে দেখো 1 দাগের কোশ্চেনটি কি আছে, ডেন থিওরি বা সম্পদের নির্গমন বলতে কি বোঝায়। তো এখানে অ্যান্সারটি দেখো, ডেন থিওরি বলতে বোঝায় ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়া। এরপর নেক্সট আমরা 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। এরপর 2 দাগের প্রশ্নটি কি আছে, অবশিল্পায়ন বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্রে ভারতের বাজার ভরে যায় এবং ভারতের শিল্পগুলি ধ্বংস হতে থাকে। এরপরে 3 দাগের কোশ্চেনটি কি আছে, দক্ষিণাত্য হাঙ্গামা কি, কেন হয়েছিল। তো এখানে অ্যান্সারটি দেখো, 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। এর কারণগুলি আমরা দেখে নেব। দক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি হলো, 1 নম্বরে অনাধিক ভূমি রাজস্ব। দক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রাওয়াতওয়ারি ব্যবস্থায় কৃষকদের উপর অত্যাধিক করে বোঝা। 2 নম্বর কি, তুলোর মূল্য হ্রাস। ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দক্ষিণাত্য কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর মূল্য হ্রাস। এরপরে নেক্সট আমরা 4 দাগের কোশ্চেনটি দেখে নেব। 4 দাগের কোশ্চেনটি কি আছে, অর্থনীতির আধুনিকরণ বলতে কি বোঝায়। তো এখানে অ্যান্সারটি দেখো, বাণিজ্যিক প্রয়োজনে ব্রিটিশ সরকার কৃষকদের দিয়ে জোর করে চা, নীল, পাট, তুলো প্রভৃতি চাষ করাতো। রেলপথ নির্মাণ, রপ্তানি পরিমাণ বৃদ্ধি ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে এক্ষেত্রে অর্থনীতির আধুনিকরণ বলা হতো। এরপর নেক্সট 5 দাগে দেখো, সূর্যাস্ত আইন কাকে বলে। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের
জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। এরপরে নেক্সট আমরা 6 দাগের কোশ্চেনটি দেখে নেব। 6 দাগের কোশ্চেনটি কি আছে, দাদন প্রথা বলতে কি বোঝায়? তো এখানে অ্যান্সারটি দেখো, দাদন বলতে বোঝায় অগ্রিম দেয়া বা ঋণ দেয়া। ইংরেজরা পণ্য উৎপাদনকারীকে অগ্রিম অর্থ দিয়ে তার উৎপাদিত দ্রব্য দাদন দাতার কাছে বিক্রি করতে বাধ্য করত। একে দাদন প্রথা বলা হয়। এরপরে আমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। 1 দাগের কোশ্চেনটি কি আছে, ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতে ব্রিটিশ আমলে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল। এই দুটি সহগামীও ছিল, কারণ রেল লাইন বরাবর টেলিগ্রাফ লাইনও তৈরি করা হয়েছিল। টেলিগ্রাফের মাধ্যমে বিভিন্ন রেল স্টেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করা হতো। 1 নম্বরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ফল। ভারতের রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা ও বিকাশ হয়েছিল ব্রিটিশ আমলে। 2 নম্বর, প্রবর্তক ডালহৌসি। ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হয়েছিল, তাই লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। 3 নম্বরে আছে রাজনৈতিক ও প্রশাসনিক প্রয়োজনের সৃষ্টি। রেল যোগাযোগের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলের ওপর ব্রিটিশ সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল। আবার টেলিগ্রাফের মাধ্যমে উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জরুরি সংবাদ ও তথ্য আদান প্রদানের ফলে তা আরও সুদৃঢ় হয়েছিল। এরপর নেক্সট আমরা 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 2 নম্বর কোশ্চেনটি কি আছে, বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? তো এখানে অ্যান্সারটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল। 1 নম্বরে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগণ জমির মালিকানা সম্বন্ধে নিশ্চিত হন, তাই তারা বন জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে থাকে। তারা জমিতে মূলধন বিনিয়োগও উৎসাহ পান। এরপরে 2 নম্বর সুফলটি দেখব। 2 নম্বর সুফলটি দেখো, জমিদারগণ বংশানুক্রমিক জমিদারি সত্ত্ব লাভ করার ফলে অনেক জমিদার নিজ নিজ এলাকায় উন্নয়নে মনোনিবেশ করেছিল। 2 নম্বরে এখানে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। 1 নম্বরে দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে জমিতে কৃষকদের কোনো মালিকানা সত্ত্ব ছিল না। কৃষকদের সত্ত্ব খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়েছিল। 2 নম্বর কুফলটি দেখো, এই বন্দোবস্তে জমিতে কৃষকের অস্তিত্ব জমিদারের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। কৃষক খাজনা দিতে না পারলে তার জমিদার বাজেয়াপ্ত করত। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6 জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। সবার প্রথমে এখানে 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব, তারপর আমরা 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব। এখানে আমরা প্রতিটি কোশ্চেনের উত্তর সহ আলোচনা করেছি, তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। 1 দাগের প্রশ্নটি কি রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল? এর অপশনে আছে 1757, বি এর অপশনে আছে 1857, সি এর অপশনে 1885 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1885 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্নটি কি রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল? এ এর অপশনে বোম্বাইতে, বি এর অপশনে গোয়া, সি এর অপশনে মাদ্রাজে। তো এখানে সঠিক অ্যান্সার হবে বোম্বাইতে। এরপরে নেক্সট আমরা 3 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম সভায় সভাপতি ছিলেন? এ এর অপশনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, বি এর অপশনে আলান অক্টোভিয়ান হিউম, সি এর অপশনে মহাত্মা গান্ধী। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, ভারতে প্রথম জাতীয়তাবাদী সংগঠন হলো? এ এর অপশনে জাতীয় কংগ্রেস, বি এর অপশনে বঙ্গভাষা প্রকাশিকা সভা, সি এর অপশনে জমিদার সভা। তো এখানে সঠিক অ্যান্সারটি কোনটি হবে? অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 5 দাগের প্রশ্নটি কি রয়েছে, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? এ এর অপশনে শিশির কুমার ঘোষ, বি এর অপশনে নবগোপাল মিত্র, সি এর অপশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে শিশির কুমার ঘোষ। এরপরে নেক্সট আমরা 6 দাগের প্রশ্নটি দেখে নেব। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? এ এর অপশনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, বি এর অপশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি এর অপশনে নবগোপাল মিত্র। তো এখানে অ্যান্সারটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 7 দাগের প্রশ্নটি কি রয়েছে, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? এর অপশনে 1836, বি এর অপশনে 1857, সি এর অপশনে 1876 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1876 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে, 1883 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন? এ এর অপশনে রামতনু লাহিড়ী, বি এর অপশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি এর অপশনে সিপি ইলবার্ট। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রামতনু লাহিড়ী।
এরপরে এখানে 9 দাগের প্রশ্নটি কি রয়েছে, দেশীয় মুদ্রণ আইন জারি করা হয়েছিল এ এর অপশানে 1875, বি এর অপশানে 1876, সি এর অপশানে 1878 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি কি হবে আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি হবে 1878 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্নটি কি রয়েছে, দেশীয় মুদ্রণ আইন বাতিল হয় এ এর অপশানে 1878, বি এর অপশানে 1881, সি এর অপশানে 1988 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1881 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা 11 দাগের প্রশ্নটি দেখে নেব। 11 দাগের প্রশ্নটি কি রয়েছে, কংগ্রেসের প্রথম 2 দশকের নেতৃত্বকে বলা হতো এ এর অপশানে নরমপন্থী, বি এর অপশানে চরমপন্থী, সি এর অপশানে প্রাচীনপন্থী। তো এখানে অ্যান্সারটি হবে নরমপন্থী। 12 দাগের প্রশ্নটি কি রয়েছে, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে এ এর অপশানে 21, বি এর অপশানে 23, সি এর অপশানে 20 বছর। তো এখানে অ্যান্সারটি হবে 23 বছর। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 13 দাগের প্রশ্নটি কি রয়েছে, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন এ এর অপশানে ডাফরিন, বি এর অপশানে কার্জন, সি এর অপশানে মিন্টো। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কার্জন। এরপরে 14 দাগের প্রশ্নটি কি রয়েছে, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন এ এর অপশানে সতীশচন্দ্র বসু, বি এর অপশানে প্রফুল্লচন্দ্র রায়, সি এর অপশানে বিপিন চন্দ্র পাল। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সতীশচন্দ্র বসু। 15 দাগের প্রশ্নটি কি রয়েছে, বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এ এর অপশানে যুগান্তর, বি এর অপশানে হিন্দু পাট্রিয়ট এবং সি এর অপশানে সোমপ্রকাশ পত্রিকা। তো এখানে অ্যান্সারটি হবে যুগান্তর পত্রিকা। এরপরে নেক্সট 16 দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। 16 দাগের প্রশ্নটি কি রয়েছে, ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এ এর অপশানে মুর্শিদাবাদে, বি এর অপশানে বোম্বাই শহরে, সি এর অপশানে দিল্লিতে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে দিল্লিতে। এরপরে 17 দাগের প্রশ্নটি কি রয়েছে, মার্লে মিন্টো আইন পাস হয় এ এর অপশানে 1909, বি এর অপশানে 1911, সি এর অপশানে 1900 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1909 খ্রিস্টাব্দে। এরপর নেক্সট আমরা 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেব। এখানে দেখো 1 নম্বরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ছিল সেগুলি আমরা এমসিকিউ আকারে কিন্তু এখানে কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। এই কোশ্চেনগুলি 1 নম্বরে শর্ট কোশ্চেনও পড়তে পারে অথবা ড্যাশ পূরণও পড়তে পারে। এরপর নেক্সট আমরা 2 দাগ 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের প্রশ্নগুলি দেখে নেব। তো এবারে আমরা এখানে 2 নাম্বার ও 3 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে আলোচনা করব। 1 দাগের প্রশ্নটি কি রয়েছে, সভা সমিতির যুগ কাকে বলে। তো এখানে অ্যান্সারটি দেখে নেব। কি দেওয়া আছে, ঊনবিংশ শতাব্দীতে ভারতীয়রা উপলব্ধি করেছিল যে ভারতীয়দের স্বার্থ রক্ষা ও সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হলো সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক আন্দোলন করা। একথা উপলব্ধি করে ভারতীয়রা বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করেছিল। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে সভা সমিতি গঠনের প্রবণতা বেড়েছিল বলে 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সভা সমিতির যুগ বলা হয়। এরপরে 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, ইলবার্ট বিল কি। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। এই বৈষম্য দূর করার জন্য গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট একটি বিল উপস্থাপন করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। এই বিলের মূল বিষয় ছিল ভারতীয় বিচারকরা ইউরোপীয়দেরও বিচার করতে পারবে। এরপরে নেক্সট আমরা 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের প্রশ্নটি কি রয়েছে, দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায়। তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেন। এই আইনে বলা হয় যে ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে ব্রিটিশ সরকারের বিরোধী কোনো লেখা প্রকাশ করা যাবে না। যদি দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ব্রিটিশ সরকার বিরোধী বক্তব্য প্রকাশ ও প্রচার করা হয় তবে ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত হবে। এরপরে নেক্সট 4 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব। 4 দাগের প্রশ্নটি কি রয়েছে, অস্ত্র আইন কি। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন জারি করেন। অস্ত্র আইনে বলা হয় যে কোনো ভারতীয় আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে পারে না। অন্যদিকে ইউরোপীয়রা তাদের প্রয়োজনে অস্ত্র রাখতে পারে, অর্থাৎ অস্ত্র আইন ইউরোপীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লর্ড লিটন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য অস্ত্র আইন জারি করেন। এরপরে নেক্সট আমরা 5 দাগের প্রশ্নটি দেখে নেব। 5 দাগের প্রশ্নটি কি রয়েছে, বঙ্গভঙ্গ বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো, 1905 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে 2 ভাগে ভাগ করেন।
একে বঙ্গভঙ্গ বলা হয়। বঙ্গভঙ্গের বা বাংলা ভাগের ফলে দুটি প্রদেশ গড়ে ওঠে। 1 নম্বর পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হলো ঢাকা। দ্বিতীয় বাংলা প্রদেশ, যার রাজধানী থাকলো কলকাতা। এরপরে নেক্সট 6 দাগের প্রশ্নটি আমরা দেখে নেব। 6 দাগের প্রশ্নটি কি রয়েছে? বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ, 1 নম্বর কারণ 1908 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন দুর্বল হয়ে পড়ার ফলে বিপ্লবী সন্ত্রাসবাদী ধারা মাথা চাড়া দিয়ে ওঠে। বিপ্লবী সন্ত্রাসবাদীরা ব্রিটিশ সরকারের হাত থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য গুপ্ত সমিতি গঠন করেছিল। এরপরে দ্বিতীয় নম্বর কারণটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর কারণটি হলো বিপ্লবী সন্ত্রাসবাদীরা জনগণের জন্য প্রকাশ্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে পারেনি, ফলে তারা জনগণ থেকেও বিচ্ছিন্ন ছিল এবং গুপ্ত সমিতি গড়ে তুলেছিল। 7 দাগের প্রশ্নটি কি রয়েছে? 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। 1907 খ্রিস্টাব্দে সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। ভারতের ইতিহাসে এই অধিবেশন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বরে নরমপন্থী চরমপন্থী বিচ্ছেদ। সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল। দ্বিতীয় নম্বর কি? জাতীয় আন্দোলনের ক্ষতি। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীরা দুই ভাগে ভাগ হওয়ার জন্য জাতীয় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 8 দাগের প্রশ্নটি কি রয়েছে? নরমপন্থী ও চরমপন্থী কাদের বলা হতো? তো এখানে অ্যান্সারটি দেখো। নরমপন্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ নেতৃত্ববৃন্দের মধ্যে যারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন নীতির মাধ্যমে দাবি দাওয়া আদায়ের পক্ষপাতী ছিলেন তাদের নরমপন্থী বলা হয়। চরমপন্থী নরমপন্থী নেতাদের আবেদন নিবেদনের নীতির ব্যর্থতা ও কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেসেরই একদল নেতা প্রতিবাদ করেন। এরা ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। কংগ্রেসের এই গোষ্ঠী চরমপন্থী নামে পরিচিত। এরপরে দেখো আমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা এখানে আলোচনা করব। 1 দাগের কোশ্চেনটি কি রয়েছে? কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। 1907 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কংগ্রেসের সুরাট অধিবেশন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বরে কংগ্রেসের ভাবমূর্তির ক্ষতি। এর ফলে কংগ্রেসের ভাবমূর্তি মলিন হয়েছিল। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে প্রকাশ্য বিরোধ কংগ্রেসের ভাবমূর্তিকে মলিন করেছিল। দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো চরমপন্থীদের ক্ষমতা হ্রাস। এর ফলে চরমপন্থীদের চরম ক্ষতি হয়েছিল। অরবিন্দ ঘোষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, বিপিনচন্দ্র পাল সাময়িক অবসর নিয়েছিলেন, তিলক কারারুদ্ধ হয়েছিলেন এবং লাজপত রায় বিদেশ যাত্রা করেছিলেন। ফলে চরমপন্থী নেতাদের অভাবে আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল। এরপরে আমরা 3 নম্বর পয়েন্টটি দেখে নেব। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? নরমপন্থীদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। নরমপন্থী নেতাদের জনসমর্থন হ্রাস পেয়েছিল। চরমপন্থী নেতাদের বহিষ্কার করে নরমপন্থী নেতারা কংগ্রেস পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তবে তাদের সমগ্র বিরোধী চরিত্র জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। এরপরে নেক্সট পয়েন্ট কি আছে আমরা দেখে নেব। 4 নম্বর পয়েন্ট হলো বিপ্লবী সন্ত্রাসবাদের উদ্ভব। সুরাট ভাঙনের ফলে বিপ্লবী সন্ত্রাসবাদের জন্ম হয়েছিল। চরমপন্থীদের ব্যর্থতা যুব সমাজকে হতাশ করেছিল। তারা কংগ্রেসের প্রতি আস্থা হারিয়ে বিপ্লবী সন্ত্রাসবাদের মাধ্যমে মুক্তির পথ খুঁজেছিল। এরপরে 2 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে? ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটি কি কি প্রধান বিষয়ে আন্দোলন করেছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মূলত 1 নম্বরে ইংরেজ শাসনের বিরুদ্ধে শক্তিশালী জনমত গঠন করা। 2 নম্বর ভারতীয়দের গণ আন্দোলনে সামিল করা। 3 নম্বরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বিদেশিকে ঐক্যবদ্ধ করা। এরপরে ভারত সভার আন্দোলন সম্পর্কে আমরা দেখে নেব। এরপরে ভারত সভার আন্দোলন 1 নম্বরে কি? ভারত সভা দেশীয় ভাষা সংবাদপত্র আইন ও অস্ত্র আইন এর বিরোধিতা করে এবং ইলবার্ট বিল সহ বহু জনস্বার্থ সম্পর্কিত বিষয়ের সমর্থনে আন্দোলন করে। 2 নম্বর পয়েন্ট কি আছে? 1876 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 বছর থেকে কমিয়ে 19 বছর করা হয়। ভারত সভার এই পরীক্ষার্থীদের বয়স 22 বছর করার জন্য দাবি জানায়। ইংল্যান্ড ও ভারতে একসঙ্গে পরীক্ষা গ্রহণেরও জন্য দাবি জানানো হয়। এরপর নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব।
তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি মূল পার্থক্য উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, এক পাশে রয়েছে নরমপন্থী, এক পাশে রয়েছে চরমপন্থী। পার্থক্য দেখো, 1 নম্বর পার্থক্য কি আছে, নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, চরমপন্থীরা আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিশোধে বিশ্বাসী ছিলেন। 2 নম্বর পার্থক্য কি, নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের আওতা থেকে আংশিক স্বশাসন ভোগ করা এবং চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। তো এইগুলি হলো মূল পার্থক্য। তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5 ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করব। সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটি তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সবার প্রথম আমরা 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব। তো পরপর কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। সবার প্রথম 1 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1803 খ্রিস্টাব্দে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষেধ করেছিলেন। এর অপশনে আছে ওয়ারেন হেস্টিং, বি এর অপশনে আছে কর্নওয়ালিস, সি এর অপশনে আছে লর্ড ওয়েলেসলি। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে লর্ড ওয়েলেসলি। 2 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, বাংলায় সমাজ সংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন। এর অপশনে আছে ওয়ারেন হেস্টিং, বি এর অপশনে আছে লর্ড ওয়েলেসলি, সি এর অপশনে আছে রাজা রামমোহন রায়। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজা রামমোহন রায়। এরপরে নেক্সট আমরা 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি দেখে নেব। 3 দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে উদ্যোগ নিয়েছিলেন। এর অপশনে আছে লর্ড ওয়েলেসলি, বি এর অপশনে রাজা রামমোহন রায়, সি এর অপশনে বিদ্যাসাগর। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজা রামমোহন রায়। 4 দাগের কোশ্চেনটি কি আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। এর অপশনে 1803, বি এর অপশনে 1813, সি এর অপশনে 1829 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1829 খ্রিস্টাব্দে। 5 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন। এর অপশনে হিন্দু কলেজের, বি এর অপশনে সংস্কৃত কলেজের, সি এর অপশনে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক। তো এখানে অ্যান্সারটি হবে হিন্দু কলেজের শিক্ষক। এরপর নেক্সট আমরা 6 দাগের প্রশ্নটি দেখে নেব। 6 দাগের প্রশ্নটি কি আছে, বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গঠিত হয়। এর অপশনে 1800, বি এর অপশনে 1833, সি এর অপশনে 1866 খ্রিস্টাব্দে। তো এখানে অ্যান্সারটি হবে 1866 খ্রিস্টাব্দে। 7 দাগের প্রশ্নটি কি আছে, 1815 খ্রিস্টাব্দে কলকাতা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এর অপশনে রাজা রামমোহন রায়, বি এর অপশনে পণ্ডিতা রমাবাই, সি এর অপশনে কেশব চন্দ্র সেন। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজা রামমোহন রায়। তো এরপর নেক্সট আমরা 8 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 8 দাগের প্রশ্নটি কি আছে, ব্রহ্ম সমাজ গড়ে ওঠে। এর অপশনে 1800, বি এর অপশনে 1815, সি এর অপশনে 1828 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1828 খ্রিস্টাব্দে। 9 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এর অপশনে রাজা রামমোহন, বি এর অপশনে দয়ানন্দ সরস্বতী, সি এর অপশনে জ্যোতিরাও ফুলে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে দয়ানন্দ সরস্বতী। এরপর নেক্সট আমরা 10 দাগের প্রশ্নটি দেখে নেব। 10 দাগের প্রশ্নটি কি আছে, রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। এর অপশনে 1828, বি এর অপশনে 1866, সি এর অপশনে 1893 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1893 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্নটি কি আছে, মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা হয়। এর অপশনে কলকাতা, বি এর অপশনে বোম্বাই, সি এর অপশনে মাদ্রাজে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে কলকাতা। এরপর নেক্সট আমরা 12 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 12 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ প্রতিষ্ঠা করেন। এর অপশনে কলকাতা মাদ্রাসা, বি এর অপশনে আলিগড় আংলো ওরিয়েন্টাল কলেজ, সি এর অপশনে আর্য সমাজ। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে আলিগড় আংলো ওরিয়েন্টাল কলেজ। এরপরে 14 দাগের প্রশ্নটি কি আছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এর অপশনে 1757, বি এর অপশনে 1855 থেকে 56, সি এর অপশনে আছে 1914 থেকে 15 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা 15 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 15 দাগের প্রশ্নটি কি আছে, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। এর অপশনে সিধু, বি এর অপশনে বিরসা, সি এর অপশনে হরিশচন্দ্র। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সিধু। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 16 দাগের প্রশ্নটি কি আছে, পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। এর অপশনে স্যার সৈয়দ আহমেদ, বি এর অপশনে হাজি শরীয়ত উল্লাহ, সি এর অপশনে মীর নিসার আলী। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে হাজি শরীয়ত উল্লাহ। 17 দাগের প্রশ্নটি কি আছে, ভারতে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন। এর অপশনে আব্দুল ওয়াহাব, বি এর অপশনে সৈয়দ আহমেদ, সি এর অপশনে তিতুমির। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে সৈয়দ আহমেদ। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব।
18 দাগের প্রশ্নটি কি আছে, নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন এর অপশনে তিতুমির, বি এর অপশনে আব্দুল ওয়াহাব, সি এর অপশনে সৈয়দ আহমেদ। তো এখানে অ্যান্সারটি হবে তিতুমির। এরপরে 19 দাগের প্রশ্নটি কি আছে, বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় এর অপশনে 1815, বি এর অপশনে 1831, সি এর অপশনে 1859 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1859 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। 20 দাগের প্রশ্নটি কি আছে, নীলদর্পণ নাটক রচনা করেন এর অপশনে দীনবন্ধু মিত্র, বি এর অপশনে জেমস লং, সি এর অপশনে বিষ্ণুচরণ বিশ্বাস। তো এখানে অ্যান্সারটি হবে দীনবন্ধু মিত্র। এরপরে 21 নম্বর প্রশ্নটি কি আছে, সিপাহী বিদ্রোহ হয় এর অপশনে 1757, বি এর অপশনে 1857, সি এর অপশনে 1875 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে 1857 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট আমরা 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করছি। পরপর দেখো। 1 দাগের প্রশ্নটি কি আছে, 1857 সালের মহাবিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? তো এখানে অ্যান্সারটি দেখো। কারণ 1 নম্বরে বিদ্রোহীদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র, অর্থ এবং লোকবলের অভাব ছিল। 2 নম্বর কারণ কি ছিল, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিদ্রোহীদের মধ্যে যোগাযোগের অভাব ছিল। অপরদিকে টেলিগ্রামের মাধ্যমে ব্রিটিশরা ভারতের বিভিন্ন প্রান্তের খবর দ্রুত সংগ্রাম করতে পারতেন। এরপর নেক্সট আমরা 2 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 2 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি কি আছে, 1859 খ্রিস্টাব্দ থেকে 60 খ্রিস্টাব্দের নীল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। নীল চাষিদের বিদ্রোহে কারা সমর্থন করেছিলেন? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, বাংলার নীল চাষিদের 2 জন প্রধান নেতা ছিলেন। 1 নম্বরে হচ্ছে বিচরণ বিশ্বাস, 2 নম্বরে হচ্ছে দিগম্বর বিশ্বাস। নীল চাষিদের সমর্থন, নীল চাষিদের বিদ্রোহে বাংলার শিক্ষিত জনগণের অনেকে সমর্থন জানিয়েছিলেন। দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক রচনা করে নীল চাষিদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। খ্রিস্টান মিশনারি জেমস লং নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এরপরে 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 3 দাগের প্রশ্নটি কি আছে, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, সংস্কারের উদ্দেশ্য, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বরে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো, 2 নম্বরে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা, 3 নম্বর ছিল বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা। এরপর নেক্সট আমরা 4 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 4 দাগের প্রশ্নটি কি আছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? তো এখানে অ্যান্সারটি দেখো, অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয়। এরপর নেক্সট আমরা 5 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 5 দাগের প্রশ্নটি কি আছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলাফল উল্লেখ করো। তো এখানে অ্যান্সারটি দেখো, ফলাফলগুলিকে আমরা কয়েকটি পয়েন্টে এখানে আলোচনা করছি। সবার প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানি শাসনের অবসান। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ উপলব্ধি করে যে ভারতবর্ষের মতো এত বৃহৎ দেশের শাসন দায়িত্ব একটি বণিক কোম্পানির হাতে রাখা যুক্তিযুক্ত নয়। তাই 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে এক আইন পাস করে ভারতের শাসনভার ইংল্যান্ড মহারানীর হাতে অর্পণ করা হয়। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় বা রাজপ্রতিনিধি নামে পরিচিত হন। ব্রিটিশ মন্ত্রিসভার এক সদস্যকে ভারত সচিব নিযুক্ত করা হয়। এরপরে 2 নম্বর পয়েন্টটি অর্থাৎ 2 নম্বর ফলাফলটি আমরা দেখে নেব। 2 নম্বর ফলাফল, মহারানীর ঘোষণা। মহারানীর ঘোষণাপত্রে বলা হয়, সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না। প্রত্যেক ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারিভাবে সমান সুযোগ সুবিধার অধিকারী। ডালহৌসির প্রবর্তিত সত্যবিলোপ নীতি বাতিল হবে। 3 নম্বর এখানে ফলাফল কি, মুঘল শাসনের অবসান। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতে মুঘল সাম্রাজ্যের ও সম্রাট খেতাবের অবসান ঘটানো হয়। এরপরে 6 দাগের প্রশ্নটি কি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কার্যাবলী উল্লেখ করো। তো এখানে পরপর আমরা আন্দোলন এবং সমাজ সংস্কারমূলক তার কার্যাবলীগুলি দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন। 1 নম্বরে রয়েছে বিধবা বিবাহ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধব্য জীবনের দুঃখ দুর্দশা দেখে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। রাধাকান্ত দেবের নেতৃত্বে গোঁড়া হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত সরকার 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে ঘোষণা করেন। এরপরে 2 নম্বর আমরা পয়েন্টটি দেখে নেব।
দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো বহুবিবাহ। বিদ্যাসাগর বহুবিবাহের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন করেন, কিন্তু সরকার 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে আইন পাশ করে বহুবিবাহ রদ করে জনগণকে ক্ষিপ্ত করতে রাজি হয়নি। তৃতীয় নম্বর পয়েন্ট হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন। তার আন্দোলনের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দে বিবাহের জন্য কন্যার সর্বনিম্ন বয়স 10 বছর নির্ধারণ করেন। এরপর নেক্সট আমরা 7 দাগের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব। 7 দাগের প্রশ্নটি কি আছে, সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল? তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। 1 নম্বরে ব্রহ্ম সমাজ। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রহ্মা সমাজ নামে খ্যাতি লাভ করে। ব্রহ্মা সমাজ ভারতের সমাজ সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো সতীদাহ প্রথা। রামমোহন রায়ের সমাজ সংস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠ কীর্তি হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার আন্দোলনের ফলে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর আমরা 3 নম্বর পয়েন্টটি দেখে নেব। 3 নম্বর পয়েন্টে কি আছে, বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা ও বিধবা বিবাহ প্রভৃতির বিরোধিতা। রামমোহন বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। তিনি অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষা প্রসারের জন্য আন্দোলন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রাজা রামমোহন রায় হলেন ভারতের ইতিহাসে আধুনিক যুগের অগ্রদূত। এরপর নেক্সট আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নেব। 8 দাগের প্রশ্নটি কি আছে, ভারতে ওহাবি আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা কি ছিল? তো এখানে অ্যান্সারটি দেখো, 19 শতকের প্রথমার্ধে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলির মধ্যে ওহাবি আন্দোলন হলো অন্যতম। ভারতে এই আন্দোলনের বিস্তার ঘটেছিল পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বাংলা, মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে। ওহাবি শব্দের অর্থ নবজাগরণ। ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন সৈয়দ আহমেদ। তিনি আজিজের সংস্পর্শে এসে ইসলাম ধর্মের শুদ্ধিকরণ আন্দোলন শুরু করেন। বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকারের দমন নীতির ফলে ওহাবি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এরপরে নেক্সট আমরা 9 দাগের কোশ্চেনটি দেখে নেব। সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো, ডিরোজিও ভারতীয় সমাজ ও ধর্মের কুসংস্কারগুলি দূর করার চেষ্টা করেন। তার ছাত্ররাও তার সঙ্গে একই কাজে যোগ দেন। হিন্দু সমাজের কুসংস্কারকে তারা তীব্রভাবে আক্রমণ করেন। স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের প্রসার ঘটানোর জন্য ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এখানে ঈশ্বরের অস্তিত্ব, পুরোহিততন্ত্র, সামাজিক কুসংস্কার প্রভৃতি বিষয়ে আলোচনা ও বিতর্ক চলত। তারা নারী মুক্তির জন্য নারী শিক্ষা বিস্তার ও পক্ষপাতী ছিলেন। ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।